আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? কেউ একজন বলো তো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা তো অলরেডি এক্সপিরিয়েন্স করেছো এই যে আহ, তোমরা গ্রুপে আমার দেয়া কোনো পোস্ট পাচ্ছ না, বা যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা পাচ্ছ না। তো এটা আসলে কারণ হলো আমার এই যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে আছে। তো এইটা ডিসেবল হওয়ারও আরেকটা কারণ হলো আমাকে গত বৃহস্পতিবারে আমাকে দুপুরের দিকে আর কি মেইল আসলো যে আমার আইডি হ্যাক হচ্ছে আর কি। এই যে এখান থেকে আমি যদি তোমাদেরকে দেখাই, প্রথমে ইমেলটা আসলো যে ইউক্রেনের এই ইমেলটা ইউজ করে ইটালির মিলান থেকে আহ, হচ্ছে হ্যাক হচ্ছে। তো আমি এখান থেকে সাথে সাথেই রিপ্লাই দিলাম যে এটা আমি না। তারপরে এরপরে আবার আসলো এইটা যে আমার পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে বললাম যে না, এটাও আমি না। এরপরে এখান থেকে আবার বললো যে হ্যাঁ অলরেডি সব চেঞ্জ। তারপর আমি এখান থেকে বললাম যে না, এটা আমি না, এবং আমি অ্যাপ্লাই করলাম, আপিল করলাম আর কি। তো তখন তারপর থেকে ওরা আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখছে আর কি, ফেসবুক থেকে। এবং এখানে দেখাচ্ছে যে কমিউনিটি, তোমরা যদি খেয়াল করে থাকো তোমাদের সাথে চ্যাটিং এর বা যে ইয়েগুলো, দেখবে যে আমি নাকি কমিউনিটি গাইডলাইন ইয়ে করেছি, ওদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে ওটা ভায়োলেশন করেছি। তো আমার এই অ্যাকাউন্টটা প্রায় 14.5 বছরের, মানে 2010-এর শেষের দিকে আমি এটা খুলি। তো এতদিন কোনো সমস্যা হয়নি। আর এই আজকে এসে এই কাজটা হলো, মানে 2 দিন হচ্ছে এই কাজটা হলো। আমি অনেক ট্রাই করতেছি। তো এক এক জায়গায় এক এক রকমের। যেমন প্রথমে জানলাম যে 24 ঘন্টার মধ্যে ঠিক হবে, 24 ঘন্টা গেল। এখন জেনে আছি যে 72 ঘন্টার মধ্যে রিভিউ পাবো আর কি ফেসবুক থেকে। তো এখন দেখি 72 ঘন্টা হয়নি, আবার কিছু কিছু জায়গায় দেখতেছি যে 1 মাস লাগে। ইভেন 1 মাসের মধ্যে সমস্যাটা হচ্ছে আমি আপিল করতে পারতেছি না। আপিল করতে গেলে আমাকে লগ ইন করতে বলতেছে। তো লগ ইন করতে গেলে ও তো ওই যে হ্যাক করছে সে আমার মোবাইল নাম্বার প্লাস জিমেইল এটাই চেঞ্জ করে ফেলছে। সেজন্য আমি কোনোভাবেই দিতে পারতেছি না। আমাকে বলতেছে যে আগের ওল্ড পাসওয়ার্ড দিতে, সেটাও দিচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। তো যাই হোক, আমি অনেক ইয়ে ট্রাই করলাম, চেষ্টা করলাম, তো এখন ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই। আর আরেকটা জিনিস হলো যে তোম মানে যদি আমি এটা রিকভার করতে না পারি, আমি আমি আজকে একটা ট্রাই করছিলাম, সেটা হলো যে নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, এটা আমার পিসি থেকে না আর কি, অন্য পিসি থেকে। তো ওইখান থেকে ব্যবহার করতে গেছি, তোমাদের জন্য গ্রুপও খুলেছি, দেখি যে ওইখানেও রেস্ট্রিকশন দিয়ে দিল। তো তার মানে যেটা দেখলাম যে ওই যে ভায়োলেশনটা, যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে ভায়োলেশন, এটা বেশ ভালোভাবেই ঘটছে। তো এটা আমার তরফ থেকে না হলে ওই যে যারা হ্যাক করছে তারা হয়তো বা, কারণ এই মেইলটা আমার ধারণা বেশ খানিকটা পরে আসছে আমার কাছে। এই যে এটা 2:30 PM আসছে, 2 দিন আগে, 2 তারিখে। কিন্তু আমার ধারণা এটা আরো আগে একটা, কারণ আমি যখন আসছি আমার কাছে এই 3টা মেইল মোটামুটি পাশাপাশি একই সময় আসছে। তো এই জন্য আমি এইগুলো মানে এই সমস্যাটার ভেতরে আছি, এবং তোমাদের সাথে যোগাযোগ করা কোনো কিছুই করতে পারতেছি না। আরেকটা জিনিস হলো যে তোমরা তো আমার ভিডিও প্লাস লেকচার শিট, নোট, এগুলো কিছুই পাচ্ছ না। তো আমার মনে হয় যে এটা আমি আপলোড দিব ইয়েতে, ওই ইউটিউবে আপলোড দিব প্রাইভেট করে। ওই লিঙ্কটা আমি হয়তো তোমাদের ভিতরে একজনকে দিব, সে আবার ওখানে একটু পাবলিশ করে দিও, যাতে করে তোমরা ওইখান থেকে দেখতে পাও। আর তোমাদের যদি পরিচিত কেউ থেকে থাকে যে ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করে দেয়, তাহলে একটু আমার সাথে পরিচয় করাই দিও, মানে একটু কথা বলাই দিও। আমি নিজেই এর আগেও রিকভার করছি, কিন্তু সমস্যা হচ্ছে
এটা হ্যাক হয়ে যাওয়া প্লাস হচ্ছে তোমার ডিসেবল হয়ে যাওয়া, এটা এর আগে এরকমটা আমি কখনো করি নাই। তো এই জন্য আমি এটা বুঝতে পারতেছি না, অনেক ট্রাই করতে কিন্তু হচ্ছে না। স্যার, লালপরি নামে একটা ভাইয়ার পেজ আছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। লালপরি? সরি, আচ্ছা। লাল রনি। আচ্ছা, লাল রনি। লাল রনি ভাই। আচ্ছা, যাই হোক, আমি তো যোগাযোগ করতে পারতেছি না, কারণ হলো যে তোমার আমি তো ওই পেজেই ঢুকতে পারবো না, ঢুকতে পারতেছি না। তাই জন্য যদি এরকমটা তোমরা কেউ জানো বা, তাহলে ওই পেজ থেকে হয়তো মোবাইল নাম্বারটা আমারে দিলা, অথবা আমারটাই ওই ভাইকে দিলা, দিয়ে হয়তো কথাবার্তা বললাম। যাই হোক আমি, স্যার, হুম। ফোর্থ ইয়ারের বাইরে মানে বেশি বিপদে আছে। ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, আর থার্ড ইয়ার পরীক্ষা চলতেছে, ওল্ড থার্ড ইয়ারের। আবার জি আমার। হ্যাঁ, আবার ফোর্থ ইয়ারের তো ধরো সারা বছর ধরে সবাই ইয়ে করে আছে যে এখান থেকেই পাবে, কিন্তু এখন এই পরীক্ষার জি সামনে স্যার। 19 তারিখ থেকে, আর এখন যদি এরকম হয়ে যায় তাহলে একটা সমস্যা না? আমি এগুলো নিয়ে টেনশন করতেছিলাম, খুব ব্যাপক টেনশন হচ্ছিল। টেনশন হতে হতে গতকালকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, এবং মানে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, একেবারে অবস্থাই খারাপ গতকাল যাক থেকে। স্যার, টেনশন করেন না স্যার, ফ্রিলি থাকেন, চিল মুড, এটাই অনেক ভালো হবে। সমস্যাটা হচ্ছে যে ওই জায়গায় যে ছেলেপেলের পরীক্ষা ধরো থার্ড ইয়ারে আছে 265-270-এর মতো, ফোর্থ ইয়ারে আছে 210-15 জনের মতো। তাহলে এই 400-450 স্টুডেন্ট যদি পরীক্ষার আগে যাদের কিছু না পায়, তাহলে জিনিসটা খুব বাজে দেখায় না? জি স্যার। এটাও আমার ঠিক নেই। একজনের মেসেজ দিয়েছে যে ভাই কিছু পাইতেছি না, স্যারের কি হয়েছে, পরে বললাম ওনারে বিস্তারিত। হুম, হুম। তো এখন আমি আমি এটা ওয়েট করা ছাড়া আর কিচ্ছু করার নাই যে কি হবে। আর ফেসবুকে ওরা কোনো রিপ্লাই দেয় না যে হ্যাঁ এত ঘন্টা পর হবে, এতদিন পরে হবে, এই জন্য হচ্ছে না, ওই জন্য হচ্ছে না, কোনো রকম কোনো সাড়া শব্দ নাই। তো এই হলো একটা সমস্যা। যাই হোক আমি এই যে এখন এই অবস্থায় আছি। এখন আমি ট্রাই করতেছি, আর ওই যে তুমি বললা যেটা, যে লাল রনি ভাই না, লালপুরি ভাই, ওনার কাছ থেকে ওই, লাল রনি। আচ্ছা ওনার ওনার নাম্বারটা, এই যে তোমরা আমাকে যে নাম্বারে পেমেন্ট করো সেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তো, আমি তাহলে ওনার সাথে যোগাযোগ করে নেব। স্যার, নাম্বার তো আমার কাছে নেই, আমি ফেসবুক আইডিতে অনেকগুলা মানে দেখছিলাম আর কি। হুম, হুম। পেজের মধ্যে যে ওনার নাম্বার। ওনার যেহেতু ফেসবুক পেজ আছে, তাহলে পেজে নাম্বার দেওয়া থাকে অনেক সময়। হ্যাঁ, তাহলে এই যে তুমি ইমনকে দিও, ইমনকে দিও, ইমন বাহির করে দিবে। ইমন একটু বাহির করে দিও তো, দেখো তো। আপনি পেজ লিংকটা দিয়ে দিতেছি, ইমন ভাইয়া আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দিয়ে সেরকম হলে স্ক্রিনশট দিও, আমি ওইটাতে কথা বলবো নি। যাই হোক, চলো আমরা তাহলে আজকে একটু ক্লাসটা করি। আমরা, আমার যতটুকু মনে আছে আমরা পড়ছিলাম, এইখান থেকে যাই, সিলেবাসও তো নাই এখানে। আরেকটা মজার বিষয় যে তোমরা তোমাদের পেজে মানে গ্রুপে ঢুকতে পারতেছো, বাট আমি কিন্তু ঢুকতে পারতেছি না। আমি ঢুকতে পারতেছি না আবার। ওই যে আমাদের যে বড় গ্রুপটা 92,000 তোমরা আছো, ওইখানেও আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা, দুদিনে অনেক ফোন আসলো যে কি ব্যাপার, কি হলো। তো এই একই কথা সবাইকে বলতে হচ্ছে আর কি। যাই হোক আমি তোমাদের এইখানে চলে যাই। আমরা পড়ছিলাম এই পোয়েট্রি, হারবার্টের স্টার উইংসটা আমরা পড়েছি তাই না? আজকে পড়ার কথা ছিল কলার, এই কলারটা আমরা পড়বো, যেটা। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো বলতেছে, দা কলার। কলার হচ্ছে ওই যে আহ, গলার, আমরা শার্টের কলার থাকে না, ওই কলারটাই আর কি।
তবে এখানে এই কলারটা বলতে গলাতে বেঁধে বেঁধে রাখা আর কি একটা সামথিং, সেটা আমরা কি জানবো আর কি। দেখো, দ্য কলার ইজ এ পোয়েম বাই ওয়েলস পোয়েট জর্জ হারবার্ট পাবলিশড ইন 1633। বলা হচ্ছে এই কলারটা, এই কবিতাটা ওয়েলসের একজন কবি। ওয়েলস হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস মানে একই দেশের ভেতরে আরেকটা অংশ। এটা তোমরা যদি ইংল্যান্ডের কখনো ম্যাপ দেখো দেখবা যে ওর ভেতর ওয়েলস নামে আলাদা জায়গা। আমরা জানি যে ইংল্যান্ড গ্রেট ব্রিটেনের অংশ, আর গ্রেট ব্রিটেনের একটা পার্ট হচ্ছে এই ওয়েলস। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ড। তো এই ওয়েলসের একজন পোয়েট জর্জ হারবার্ট, তিনি 1633 সালে এটা পাবলিশ করেন, অ্যান্ড ইজ এ পার্ট অফ এ কালেকশন অফ পোয়েমস উইদিন হারবার্টস বুক দ্য টেম্পল। এবং এই কবিতাটা একটা মানে ইজ এ পার্ট অফ এ কালেকশন অফ পোয়েমস, পোয়েমের এই যে এই একটা বই, হারবার্টসের একটা বই দ্য টেম্পল, সেই টেম্পল বইয়ের এই যে কালেকশনটা, সেই কালেকশনের একটা অংশ হচ্ছে এই কবিতাটা, মানে এই কালেকশনের একটা কবিতা। The poem depicts a man who is experiencing a loss of faith and feelings of anger over the commitment he has made to God. আচ্ছা, এই কবিতাটা একটা মানুষকে চিত্রায়িত করেছে, যে মানুষটা আহ গডের উপরে রাগ করে আছে এবং গডের প্রতি সমস্ত বিশ্বাস, সমস্ত আবেগ অনুভূতি এগুলো সে লস করে ফেলেছে। এবং গডের প্রতি তার যে কমিটমেন্ট, সে কমিটমেন্টের জন্য সে এখন গডের প্রতি রাগ করে আছে। He feels that his efforts in committing himself to his faith have been fruitless. তিনি মনে করেন যে তার যত সমস্ত প্রচেষ্টা, তার নিজের বিশ্বাসটা ধরে রাখা বা নিজেকে বিশ্বাসের মধ্যে রাখা, এই সব কিছুই ফ্রুটলেস হয়ে গেছে, মানে বিফল হয়েছে। And begins to manifest a life for himself without religious parameters. এবং সে তার নিজেকে এমন একটা লাইফে সে উপস্থাপন করতেছে যেখানে কোনো ধর্মীয় বাধা ধরা কোনো নিয়মে সে থাকবে না। মানে এক কথায় সে গডের উপর রাগ করে বলতেছে, আমি তোমার আর কোনো নিয়ম কানুন মানবো না, আমি এখন স্বাধীন। গডের সাথে তার রাগ আর কি। এটা আমরা কবিতা পড়তে গেলে আরো ভালো বুঝবো। He denounces his commitments and proclaims himself free. সে তার যে যত কমিটমেন্ট সে গডের উদ্দেশ্য করেছিল, যত প্রতিজ্ঞা যা কিছু, সে সবকিছুকে পরিত্যাগ করতেছে এবং প্রক্লেম হিমসেলফ ফ্রি, এবং সে তার নিজেকে মুক্ত বলে ঘোষণা করতেছে। মানে রিলিজিয়াস কোনো বাইন্ডিংস এর মধ্যে থাকবে না, এরকমটা। দ্য পোয়েমস themes include the struggle with one's belief and the desire of autonomy to in defiance of religious restriction. বলতেছে যে এই কবিতাটা মূলত, এই কবিতার থিম আর কি যেটা, সেটা হচ্ছে স্ট্রাগল। একজন মানুষ তার যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে একটা স্ট্রাগলের ভিতরে পড়েছে, সংগ্রাম করতেছে, সেইটা নিজের সাথে নিজের একটা ইয়ের মধ্যে পড়েছে। অ্যান্ড অ্যান্ড দ্য ডিজায়ার ফর অটোনমি ইন ডিফারেন্স অফ রিলিজিয়াস রেস্ট্রিকশন। এবং রিলিজিয়াস যে রেস্ট্রিকশন, যে বাধা ধরা নিয়ম কানুন, সেইগুলো থেকে সে তার নিজেকে মুক্ত করে সে স্বায়ত্ত শাসন, আর নিজেই নিজেকে শাসন করবে এখন থেকে, এই ইচ্ছা প্রকাশ করতেছে। দ্য স্পিকার ইজ ট্রাইং টু ক্রিয়েট হিজ ওন লিমিটস টু লিড হিমসেলফ রাদার দেন ফলোয়িং গড। স্পিকার সে চেষ্টা করতেছে তার নিজের লিমিট সে নিজে করার জন্য, মানে কোনো ধর্মীয় কোনো বাধা ধরার ভিতরে সে থাকবে না। সে তার লাইফটাকে নিজের মতো করে লিড করবে এবং গডকে সে ফলো করবে না। He tries to convince himself that a life of freedom will bring him the satisfaction that his faith has failed to provide. সে চেষ্টা করতেছে তার নিজেকে বোঝাতে যে দ্যাট এ লাইফ অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীন মুক্ত যে জীবন, সেই জীবনটা বয়ে নিয়ে আসবে তার জন্য সন্তুষ্টি, যেটা তার ধর্মীয় যে বিশ্বাস সেটা তাকে দিতে ফেল করেছে, ব্যর্থ হয়েছে। মানে সে মনে করতেছে যে আমি গডের আন্ডারে যদি না থাকি, গডকে যদি অস্বীকার করি, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমি স্বাধীন হয়ে যাব। এবং আমি
এর মাধ্যমে স্যাটিসফ্যাকশন পাবো, কিন্তু আমি বিশ্বাসের ভেতরে থেকে স্যাটিসফ্যাকশনটা পাইনি, সেটা সে বলতেছে। ওকে, এটা গেল আমার। এবার আসো এইটাতে থিমটা আমরা পড়ি। দ্য কলার ইজ অ্যান অ্যালিগরি অফ রিলিজিয়াস ডাউট। কলারটা হচ্ছে একটা অ্যালিগরি, একটা রূপক কবিতা ধর্মীয় যে সন্দেহ থাকে ধর্মের ব্যাপারে। অনেক সময় এরকম হয় না, আমাদের মনেও কিন্তু অনেক সময় এরকম হয় যে, আচ্ছা এই জিনিসটা আসলে কি এরকম। হুম, কিন্তু যখন তুমি জ্ঞান অর্জন করবে তখন দেখবে যে আসলে এরকম। যেমন ধরো আহ, পৃথিবী, মহাকাশ বা সপ্ত আসমান, আল্লাহর কুরসি, তারপরে হচ্ছে আল্লাহর আরশ, এই সব কিছুই মানে এত বিশাল এবং আরো ধীরে ধীরে বড় হচ্ছে। এই জিনিসটা চিন্তা করলে আমাদের মনের মধ্যেও কিন্তু অনেক সময় এরকম হয় যে আসলেই কি এরকম। যেমন ধরো প্রথম আমরা যা কিছু বৈজ্ঞানিক অ্যাক্টিভিটি যা কিছু দেখি সবকিছু এই প্রথম আসমানের ভেতরেই। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো বড়, নইলে তো আর এটা কাভার করবে না। তারপরে এটা আরো বড়, এভাবে সপ্তম আসমান। সপ্তম আসমানের পরে রয়েছে হচ্ছে আল্লাহর কি আরশ, ওইখানে আছে আল্লাহর কুরসি। ওই কুরসি আবার হচ্ছে কয়েকজন ফেরেশতা নিয়ে কাঁধে নিয়ে আছে। হুম, মানে এরকম আর কি, আমি যতটুকু শুনেছি। তো তাহলে এগুলো এত বড় এত বিশাল, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব, এই যে যখন চিন্তা করতেছি তখনই আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের জ্ঞানের লিমিটেশন আছে। আমরা ওই পর্যন্ত ভাবতেই পারবো না, চিন্তাই করতে পারবো না। তো এই যে এই টাইপের যে রিলিজিয়াস ডাউট গুলো হয়, এই ডাউট গুলোই মূলত এই কবিতার ভেতরে রয়েছে, এবং এই কবিতা একটা অ্যালিগরি আর কি। কলার বলতে গলার বন্ধনী, গলার দড়ি আছে না? ধরো তোমরা যখন এই যে সামনে কুরবানি কিনবা, কুরবানির সময় গলার দড়ি দেওয়া গরু কিনবা অথবা ছাগল কিনবা, তো এই গলার দড়িটা আর কি। It begins after the speaker has already had a crisis of faith. এইটা শুরু হচ্ছে এই কবিতাটা যখন আমাদের স্পিকার এখানে তার বিশ্বাসের ভেতরে একটা জটিলতার ভেতরে পড়েছে, একটা ক্রাইসিসে পড়েছে। It expresses the inner turmoil of spiritual mind. এইটা প্রকাশ করতেছে মানুষের মনের ভেতরের, স্পিরিচুয়াল মাইন্ডের ভেতরের যে একটা বিক্ষুব্ধতা, একটা অস্থিরতা, সেটাকে প্রকাশ করতেছে। দ্য ডিফিকাল্টি অফ ডিভোশন অ্যান্ড ডাউট। এবং এখানে আমরা বিশ্বাস, সন্দেহ এবং আত্মনিয়োগ, এগুলোর ভেতরে একটা ডিফিকাল্টি আমরা দেখতে পাচ্ছি, একটা সমস্যা দেখতে পাচ্ছি আর কি, বা এগুলো প্রকাশ করতেছে আর কি এই কবিতা। The poem's theme include the struggle with one's belief and the desire for autonomy in defiance of religious restriction. আচ্ছা, এটা আমরা মনে হয় পড়লাম উপরে, একটু বাদ দিই। এই যে এখানে আমরা পড়লাম এইটুকু। Here in this autobiographical poem, a clergyman rages against all the limitations of religious life. এই এই কবিতাটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। জর্জ হারবার্ট, আমরা জানি যে জর্জ হারবার্ট নিজেও কিন্তু একজন ইয়ে ছিলেন, ক্লার্জিম্যান ছিলেন, এবং মানে চার্চে কাজ করেন আর কি, আশ্রমে কাজ করতেন। তো এটা মূলত তারই একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, তার নিজের জীবন বৃত্তান্ত বলতে পারো এখানে। তার নিজের সত্যিকার অর্থে তিনি যে একটা রিলিজিয়াস ডাউট তার ভেতরে ছিল সেটার কথাই তিনি বলতেছেন। A clergyman rages against all the limitations of religious life. এই ক্লার্জিম্যান তিনি তার যে রিলিজিয়াস লাইফের যে লিমিটেশন গুলি রয়েছে, বাঁধা ধরা নিয়ম কানুন রয়েছে, সেগুলোর এগেনস্টে রাগ প্রকাশ করতেছেন। লঙ্গিং ফর ফ্রিডম, এবং তিনি স্বাধীনতা চাচ্ছেন। অ্যান্ড প্লেজার রাদার দেন ডিউটি অ্যান্ড এন্ডলেস গিল্ট রাইডেন সেলফ স্ক্রুটিনি, অ্যান্ড স্পিকার্স ডিজায়ার টু এসকেপ ফ্রম হিজ রিলিজিয়াস লাইফ অ্যান্ড টার্ন টু ওয়ান অফ গ্রেটার ফ্রিডম। এবং তিনি শান্তি চাচ্ছেন, আনন্দ চাচ্ছেন, রাদার দেন রিলিজিয়াস ডিউটি। আচ্ছা, একটা ফোন আসছে, দেখি তোমাদেরই কেউ হবে, আমি একটু রিসিভ করি। সালাম। হ্যাঁ, হ্যাঁ বলো।
আমার এটা, আমি যে 2 দিনে এমনিতেই তো মানসিক ভাবে একটু ইয়ে হয়ে আছি, যার জন্য এটা আমার তৈরি করা হয়নি। তৈরি করা হয়নি ওই জন্য আমি হয়তো এটা দিতে পারতেছি না। আর তারপরেও আমি একটু অসুস্থতার ভেতর দিয়েও যাচ্ছি। হ্যাঁ, 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 দেবনি। আচ্ছা, দেবনি। হ্যাঁ, ওই দুটো আমি দেবো। আচ্ছা, ঠিক আছে, লিঙ্গুইস্টিক্স এর করা আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি লাইভ ক্লাসে আছি তো, ঠিক আছে। আচ্ছা। আরেকটা কল আসছে, এত কল আসতেছে। আচ্ছা, এবার দেখো, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এখানে একজন ক্লার্জিম্যান, সে তার ধর্মীয় যে বিধিনিষেধ সেগুলোর উপরে তিনি রেগে আছেন এবং তিনি স্বাধীনতা চাচ্ছেন। এবং তিনি বলতেছেন যে ফ্রিডম অ্যান্ড প্লেজার তিনি চাচ্ছেন। তিনি চান নাকি রেদার দেন ডিউটি অ্যান্ড এন্ডলেস গিল্ট, রাইট অ্যান্ড সেলফ স্ক্রুটিনি। অর্থাৎ ধর্মীয় ধর্মীয় অ্যাক্টিভিটি পালন করতে গেলে কি হয়, যে সব সময় হচ্ছে ধর্মীয় অ্যাক্টিভিটির ভেতরে থাকতে হয়, রিলিজিয়াস ডিউটি পালন করতে হয়। এবং এটা এন্ডলেস তোমার গিল্ট রাইডেন সেলফ স্ক্রুটিনি, অর্থাৎ নিজেকে সবসময় পাপী ভাবতে হয়, নিজেকে সবসময়ের জন্য গুটিয়ে রাখতে হয়। তো এটা এই হারবার্ট চাচ্ছে না। and speakers desire to escape from his religious life, এবং স্পিকার এখানে চাচ্ছে তার যে রিলিজিয়াস লাইফ সেখান থেকে সে পালাতে চাচ্ছে, and turn to one of greater freedom। এবং সে তার এই যে রিলিজিয়াস যে একটা লিমিটেড লাইফ ছিল এটাকে তিনি একটা বড় ফ্রিডমে পরিণত করতে চাচ্ছেন, মানে তিনি একটা স্বাধীনতা চাচ্ছেন এক কথায়। ওকে, তো এখানে দেখো, দ্য টোন অফ দ্য কলার ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ফ্রাস্ট্রেটেড, অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল। এইখানকার যে টোনটা, সেই টোনটা হচ্ছে খুবই হতাশার, খুবই রাগান্বিত এবং একই সঙ্গে অনেক রিসেন্টফুল, বলতে পারো যে হচ্ছে বিরক্তিকর। উম, এই টোনটা এখানে রয়েছে। দ্য পোয়েম ইজ essentially the one long monologue of the narrator venting his frustration about the restricted nature of religious life. ওকে, এখানে এই পোয়েমটা মূলত একটা লং মনোলগ, একটা বড় মনোলগ। মনোলগ বলতে স্পিকাররা নিজে নিজে নিজের মনের মধ্যে এই কথাগুলো হচ্ছে আর কি, ন্যারেটরের মনের ভেতরের কথা এটা। ভেন্টিং ইন ফার্স্টেশন, এবং যেখানে ফার্স্টেশনটা রয়েছে এবং এই রিলিজিয়াস যে রেস্ট্রিকশন, জীবনের প্রতি যে ধর্মগুলি যে একটা রেস্ট্রিকশন দেয় সেগুলোর প্রতি তার ফার্স্টেশনটা ঝরে পড়তেছে। হি ফিলস হি হ্যাজ গট নাথিং বাট মাইজারি ইন রিটার্ন অফ হিজ ডিভোশন। এবং সে অনুভব করেন যে আম, তিনি এই ধর্মীয় যে ডিভোশন, আত্মনিয়োগ ধর্মের প্রতি, এখান থেকে তিনি শুধুমাত্র দুঃখ কষ্টই পেয়েছেন, এর বাইরে তিনি কিছু পাননি। Much of his frustration is turned on himself in this monologue, as he believes he is to blame for agonizing over following particular moral rules. আচ্ছা, এবং তার এই যে ফ্রাস্ট্রেশন গুলো মূলত এসেছে তার উপরে। এই মনোলগে তিনি যেটা বলতেছেন যে তিনি বিশ্বাস করেন হি ইজ টু ব্লেম ফর অ্যাগোনাইজিং ওভার ফলোয়িং পার্টিকুলার, মানে তাকে, হি ইজ টু ব্লেম, তাকে আম, দোষারোপ করতে হচ্ছে এই যে যন্ত্রণাকর যে পার্টিকুলার যে নৈতিক যে নিয়ম কানুনগুলি সেগুলোর প্রতি তিনি ব্লেম করতেছেন। আচ্ছা, however, the shift in mood in the final lines is the caller implies that this frustration may not condemn religious life but exist as a part of it। যাই হোক, পরিশেষে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে মুডটা, এটা রিলিজিয়াস, মানে ফাইনাল লাইনে গিয়ে আমরা দেখতে পাবো যে কলারের যে ফ্রাস্ট্রেশনের যে মুডটা, এটা একবার রিলিজিয়াস লাইফকে যে দোষারোপ করতেছে তা না, বরং এর ভেতরে থাকে, মানুষজন রিলিজিয়াস লাইফে থাকে। ধরো, উম, তোমরা যদি কখনো তোমাদের বন্ধু বান্ধব থাকে হুজুর, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করবা, এটা সবাই না, ম্যাক্সিমামও না, মানে কিছু হুজুর আছে যে দেখা গেল যে ইস, মানে এরকমটা কয়, ইস, আর যদি লং পাঞ্জাবি পরে না থাকতাম তাহলে ক্রিকেট খেলতে পারতাম। তারপরে ধরো আহ এরকম অনেক অ্যাক্টিভিটি, আমার যদি, আমি যদি হুজুর না হতাম তাহলে আজকে হয়তো বা এখানে এটা সেটা করতে পারতাম। এটা কিন্তু ইনওয়ার্ডলি কাজ করে।
আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি, ওরা বলে যে হ্যাঁ মন তো চাই, কিন্তু করি না বা করা হয় না, করা হবে না। এটা সব ক্ষেত্রেই যে মন তো চায়। তো আমাদের এখানে আমাদের স্পিকারের যে কলার, এই কবিতা আমরা ফার্স্টেশনটা মূলত, ফার্স্টেশনের কারণে তিনি ধর্মীয় লাইফটাকে তিনি দোষারোপ করেননি, বরং তিনি তার ওই ধর্মীয় লাইফের পাশাপাশি, তার বিশ্বাসের পাশাপাশি এই যে একটু খুঁতখুঁতে স্বভাব, এটাও রয়েছে, একটু ডাউট, এই ডাউট জিনিসটা রয়েছে, সেটা এখানে উপস্থাপন করেছে। আচ্ছা, ফর্ম। দ্য কলার ইজ এ পোয়েম অফ ওয়ান স্ট্রেঞ্জার। এই কবিতাটা একটা স্ট্রেঞ্জার কবিতা, দেখো, 36 লাইনস লং, এবং 36টা লাইন রয়েছে এখানে। ইট হ্যাজ নো সেট ফর্ম অর মিটার। এখানে কোনো নির্ধারিত মিটার বা ফর্ম নেই। অ্যান্ড দ্য পোয়েমস রাইম স্কিম ইজ ইরেগুলার, এবং এখানকার রাইম স্কিমও ভালো নাই, মানে ইরেগুলার, এলোমেলো। ফর্মালি দ্য কলার ইজ ভেরি চাওটিক পোয়েম। যদি আমরা এটাকে, কবিতাটাকে যদি এমনি ফর্মালি এটাকে চিন্তা করি, তাহলে দেখবো যে এটা অনেক চাওটিক, মানে এলোমেলো টাইপের সবকিছু। দিস প্যারালালস দ্য chaos অফ দ্য ন্যারেটরস লাইফ। এবং এইটা মূলত আমাদের ন্যারেটরের লাইফে যে একটা আম, কি বলে, তিনি একটা মেন্টাল স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছেন, সেটা এখানে আসলে প্যারালাল করেছে, বা এখানে আমাদের সামনে উপস্থাপন করা বা বোঝানো, সেটা করেছে। As he questions and doubts his religious devotion, his life has no structure, just like Herbert's poem. যেহেতু আমাদের স্পিকার এখানে কোশ্চেন করতেছে, এবং রিলিজিয়াস যে ডিভোশন সেটার প্রতি কোশ্চেন করা এবং সন্দেহ প্রকাশ করতেছেন, সেহেতু হিজ লাইফ হ্যাজ নো স্ট্রাকচার, তার লাইফের কোনো স্ট্রাকচার নাই, এলোমেলো। ঠিক কবিতাটাও এরকম, জাস্ট লাইক হারবার্টস পোয়েম, হারবার্টের পোয়েমের মতোই। হাউএভার, দ্য লাস্ট 4 লাইন্স অফ দ্য কলার ফলো এ রাইম স্কিম এ বি এ বি। এবং সর্বশেষ যে 4টা লাইন, এই 4টা লাইনে একটা এ বি এ বি রাইম স্কিম রয়েছে, যেমন ওয়াইল্ড চাইল্ড, ওয়ার্ড, লর্ড। এছাড়া আর কোথাও এরকম রাইম স্কিম নাই। ওকে, তো আমরা চলো এবার এই কবিতাটা পড়ি। এই কবিতাটা পড়েই আমরা এই যে এখানে একটু দেখে আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, আরেকটা ফোন আসছে, একটু আমি ইয়ে করি, তোমাদের ভেতর থেকে ফোন আসছে একটু। আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, পড়াচ্ছি তো। থার্ড ইয়ার না? থার্ড ইয়ার তো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন পড়া চলতেছে, ওকে গ্রুপে গ্রুপে ঢুকতে বলেন, ওখানে লিংক দেওয়া আছে, লিংক থেকে ক্লাস করতে বলেন। আগের সিস্টেমে পাবে না, মানে ক্লাসটা আগের সিস্টেমে, আগের সিস্টেমে জয়েন করতে বলেন, আমি ওরে এক্সপ্লেইন করবো এই সব কিছু। হ্যাঁ, তুমি গ্রুপে দেখো, গ্রুপে লিংক দেওয়া হয়েছে, ওই লিংক থেকে ক্লাস করো, ক্লাস চলতেছে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমি আমি অনেক বিব্রতর ভিতর পড়ে যাই অনেক সময়, দেখা যায় যে তোমাদের বাবা, তারপরে বড় ভাই, এরা অনেক সময় ফোন দেয়। তো ভাই যারা ফোন দেয় তাদের ক্ষেত্রে ওকে সমস্যা হয় না, বোঝাইতে পারি। কিন্তু যখন বাবারা ফোন দেয় তাদেরকে তো আমি বোঝাইতেও পারি না, আবার দেখা যায় যে অত কথা বলার সময়ও থাকে না। তো মানে ইট ইজ রিকমেন্ডেড যে তোমরা নিজেরাই যোগাযোগ করো, বাবাকে দিয়ে যোগাযোগ না করিয়ে। যাই হোক, এখানে দেখো আমরা তাহলে এই কবিতাটা পড়ি। দেখো, মেইন টেক্সট সেটা হলো দ্য কলার। কবিতার নাম হচ্ছে দ্য কলার। এখানে আমাদের স্পিকার যিনি, তিনি বলতেছেন, আই স্টার্ক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর, আই উইল আপলোড। এবার আমাদের স্পিকার এখানে, তিনি একজন ক্লার্জিম্যান, তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব বলতে পারো, কাইন্ড অফ ক্লার্জিম্যানরা যে কাজ করে থাকে আর কি। ওই যে আমরা পড়েছিলাম না স্যার রজার চার্চ, আমরা আমরা মনে হয় এটা পড়িনি এখনো, হ্যাঁ আমরা সামনে পড়বো আর কি। চার্চের অ্যাক্টিভিটি করে, বা আমরা যদি আমাদের পার্সপেক্টিভে বলতে পারি তাহলে হুজুর মজ্জেমরা যে কাজ করে সেই কাজগুলো আর কি।
তো বলতেছে আমাদের এই স্পিকার তিনি তার ওই রকম রিলিজিয়াস লাইফের ভেতরে থেকে তিনি তার সামনে তিনি বসে আছেন, তার সামনে একটা টেবিল আছে। এবার টেবিলের উপরে জোরে করে একটা থাবা দিচ্ছেন, থাবা দিয়ে চিৎকার করতেছেন যে না, আর না, আই উইল অ্যাপ্রুভ, আমি এখান থেকে বের হয়ে যাব, আমি আর এই আশ্রমে থাকবো না, আমি এই চার্চের ভেতরে থাকবো না। এটা সে বলতেছে, আই স্ট্রাক দ্য বোর্ড, আমি বোর্ডের উপরে বা টেবিলের উপরে জোরে করে আঘাত করলাম এবং চিৎকার করে বললাম যে না, নো মোর, আর না, আমি এখান থেকে চলে যাব। হোয়াট শ্যাল আই এভার সাই অ্যান্ড পাইন। বলতেছে হোয়াট, কি, প্রথমে এখানে বলতেছে কি, শ্যাল আই এভার সাই অ্যান্ড পাইন, আমি কি সারাটা জীবন শুধু দীর্ঘশ্বাস ফেলেই যাব, সারাটা জীবন যা কিছু পেতে চাই সেগুলো খালি আকাঙ্ক্ষা করেই যাব, এগুলো কি কোনোদিন পাবো না? এটা প্রশ্ন করতেছে। মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি। বলতেছে আমার যে লাইন, মানে আমার যে আহ, হচ্ছে ধর্মীয় যে নিয়ম কানুনের ভেতরে, যে বেড়াজালের ভেতরে তিনি আটকে ছিলেন, সেখান থেকে বের হয়ে যাচ্ছেন যখন, তখন তিনি বলতেছেন যে আমার আর কোনো লিমিটেশন নাই, আমার লাইফটা এখন মুক্ত। তো বলতেছে মাই লাইন, এবং মানে আমার সীমা এবং আমার লাইফ এখন মুক্ত। ফ্রি অ্যাজ দ্য রোড, আমার লাইফটা কেমন মুক্ত, রাস্তার মতো মুক্ত। লুজ অ্যাট দ্য উইন্ড, বাতাসের মতো হালকা। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এবং আমার লাইফটা এখন এতটাই প্লেজারাস যে বড় একটা শস্য ভান্ডারের মতো বড়। শ্যাল আই বি স্টিল ইন শুট, এখনো কি আমাকে ওই পোশাক পরেই থাকতে হবে যে পোশাকগুলো আর কি, বা ওই অবস্থার সাথে মানিয়ে চলতে হবে, মানে ধর্মীয় যে অ্যাক্টিভিটি সেগুলোর কথা বলতেছে। দেখো এখানে আবার আমরা যদি বলি, সেটা হলো আমাদের স্পিকার এখানে লাফ দিয়ে উঠতেছেন আর কি, টেবিলের উপরে জোরে করে আঘাত করে, যে চিৎকার করতেছেন যে নো মোর, আমি এই চার্চ থেকে বা এই যে আশ্রমে যেখানে আছে এখান থেকে বের হয়ে যাব। এবং কি, আমি কি সবসময় সারা জীবন এই দীর্ঘশ্বাস ফেলে যাব এবং আকাঙ্ক্ষা করেই যাব কিন্তু পাবো না? না, আমার লাইফ আজ থেকে মুক্ত, আমার আর কোনো লিমিটেশন নাই, আমার লাইফ এখন থেকে রাস্তার মতো মুক্ত, আমার লাইফ এখন থেকে বাতাসের মতো শৃঙ্খল মুক্ত, লুজ, এবং শস্য গোলার মতো বড়, শস্য গোলার মতো বিশাল, প্লেজারাস। শ্যাল আই বি স্টিল ইন শুট, আমি কি এখনো ওই অবস্থার সাথে মানিয়ে চলবো, অথবা ধর্মীয় যে লেবাস, সেই লেবাসগুলোকে এখনো রাখবো? হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থ্রন টু লেট মি ব্লাড। বলতেছে আমি আমার লাইফে কোনো হারভেস্ট করতে পারলাম না, কোনো কিছু পেলাম না, টু লেট মি ব্লাড, অর্থাৎ আমার নিজেকে আমি রক্তাক্ত করে, আমি এত চাওয়া পাওয়া এত কিছু আছে, আনন্দ করা বা এই সেই, এগুলো আমি কোনো কিছুই পেলাম না আমার লাইফে। আমি নিজেকে এগুলোতে বিরক্ত রেখে শুধু নিজেকে রক্তাক্তই করেছি, এই রক্তাক্তর বিনিময়ে আমি কি পেলাম? অ্যান্ড নট রিস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট, এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি এতদিন ধরে, এই আন্তরিক যে সেবাটা আমি গডের উদ্দেশ্যে দিয়েছি, ডিভোশনটা শো করেছি, এটার জন্য আমি যে যা কিছু হারিয়েছি এগুলো নট রিস্টোর, এগুলো আর রিস্টোর করা যাবে না, টাইম তো চলে গেছে। শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, এবার বলতেছে যে নিশ্চিত সেখানে মদ ছিল। বিফোর মাই সাই ডিড রাইট, আমার দীর্ঘশ্বাস এই আমার দীর্ঘশ্বাস এটাকে শুকিয়ে ফেলার আগে নিশ্চয়ই এখানে মদ ছিল। দেয়ার ওয়াজ কর্ন, এখানে শস্য ছিল। বিফোর মাই টিয়ার্স ডিড রন ইট, আমার মানে একটা মাঠ দেখিয়ে বলতেছে এই মাঠে নিশ্চয়ই ফসল ছিল, কিন্তু ফসলটা আমার চোখের পানিতে ডুবে গেছে। ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, আমি কি শুধুমাত্র বছরগুলোই হারিয়েছি? হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, নো ফ্লাওয়ার্স নো গার্ল্যান্ডস গে। বলতেছে আমি কি শুধু বছরগুলোই হারিয়েছি, সময়টাই হারিয়েছি? না, আমি কোনো মালা পাইনি জীবনে, আমি কোনো ফুল পাইনি, আমি কোনো আনন্দের কোনো মালা পাইনি, বা আমাকে কেউ ক্রাউন পরায়নি কোনোদিন, আমার মাথায় কেউ কোনো ক্রাউন পরায়নি। আমি কি পেলাম এই ধর্মীয় অ্যাক্টিভিটির ভিতরে, আমি কি পেলাম? অল ব্লাস্টেড, সবকিছুই শেষ। অল ওয়েস্টেড, সবকিছুই শেষ বা অপচয় হয়েছে। নট সো মাই হার্ট, বাট দেয়ার ইজ ফ্রুট অ্যান্ড
দাও হ্যাস্ট হ্যান্ডস, এখানে প্রশ্ন করতেছে আর কি, যে আমি তো কোনো কিছু পাইলাম না জীবনে, তারপরে আমার সবকিছু কি শেষ হয়ে গেল, আমার সবকিছু কি অপচয় হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে? এবার বলতেছে না, আমার হৃদয় বলতেছে যে না, সবকিছু শেষ হয়নি, এখনো ফ্রুট রয়েছে আমার জীবনের, যে যা কিছু আমি চাই সেগুলো তোমার এনজয় করার মতো এখনো আমার লাইফের ওই স্পৃহাটা রয়েছে। অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ড, এবং এক্ষেত্রে আমার হাত রয়েছে, মানে আমার হাত রয়েছে, আমি এখনো সক্ষম, সো আমি এখনো অনেক কিছু পেতে পারি, সবকিছু হারিয়ে যায়নি। রিকভার অল দ্য সাইক্লোন এজ অন ডাবল প্লেজার, আমি রিকভার করব আমার যত দীর্ঘশ্বাস ফেলা, আমার যে সময়টা যেটা চলে গেছে, সামনে যে সময়টা আছে সেই সময়টা আমি ডাবল প্লেজার করব, তাহলে ওইগুলো সব রিকভার হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে এতদিন তো আমি মদ খাইনি, এখন থেকে আমি 2 গ্লাস করে খাবো, তাহলে কি হবে? প্রতিদিন 1 গ্লাস করে খাইতাম, তো সেক্ষেত্রে আমি 2 গ্লাস করে খাইলে আমার আগের ওই খাওয়াগুলো হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে আমি আমার সবকিছুকে রিকভার করতে পারবো অন ডাবল প্লেজার, এবং ডাবল প্লেজার করব আমি। লিভ দ্য কোল্ড ডিসপিউট অফ হোয়াট ইজ ফিট অর নট, এবং আমি ওই সমস্ত গাম্ভীর্যপূর্ণ যে তর্ক বিতর্ক, যে কোনটা মানে উপযুক্ত আমার জন্য, কোনটা না, এইগুলো আমি সব ত্যাগ করব। আমি এগুলো চিন্তাই করব না। হ্যাঁ, যে এটা আমার জন্য উপযুক্ত না, এটা আমার করা ঠিক হচ্ছে না, এগুলো আমি চিন্তাই করব না, আমি সব কিছু করব। ফরসেক দাই এজ, দাই কেজ, আমি তোমার যে খাঁচা, মানে গডের উদ্দেশ্যে বলতেছে, তোমার যে রিলিজিয়াস ব্যারিয়ার, যে খাঁচা, সেই সেটা আমি সেটা আমি ভুলে যাব। দাই রোপ অফ স্যান্ড, এবং তোমার যে বালির তৈরি যে স্যান্ড রয়েছে, হুইচ পিটি থটস হ্যাভ মেড অ্যান্ড মেড টু দি গুড কেবলস টু ইনফোর্স অ্যান্ড ড্র অ্যান্ড বি দাই ল, while thou didst wink and wouldst not see। বলতেছে তোমার যে বালির তৈরি যে মানে দড়ি, যেটা দিয়ে, যেটা সুন্দর সুন্দর চিন্তা ভাবনা দিয়ে তৈরি করা, এবং যেটাকে তুমি একটা খুব ভালো কেবলে পরিণত করেছো, তারে পরিণত যেন করেছো, এবং এইটার মাধ্যমে এটা কেন করেছো? টু ইনফোর্স অ্যান্ড ড্র, মানে তোমার যে আইন কানুন সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য, এটাকে ড্র করার জন্য। অ্যান্ড বি দাই ল, এবং এইগুলোকে তুমি আইনে পরিণত করেছো। হোয়াইল দাও ডিডেস্ট উইঙ্ক অ্যান্ড উডস্ট নট সি, যেহেতু তুমি কখনো চক্ষু ফেলো না, উইঙ্ক করো না, তুমি কি এগুলো দেখো না? মানে ব্যাপারটা এরকম যে গডের যে নিয়ম কানুন, এগুলো সব তুমি আমাদের আমাদেরকে কি, আল্লাহ কোনো কিছু আমাদেরকে কি একবার ধরে রেখেছে যে এটা করাই যাবে না? ধরো বলা হলো চুরি করা যাবে না, এরকম কি ধরেই রেখেছে যে করাই যাবে না? ইচ্ছা করলে তুমি করতেই পারো, তাই না? ইচ্ছা করলে তুমি করতেই পারো, কিন্তু কেন করতেছো না? কারণ ওই যে আহ, কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, বলা আছে যে এটা করা যাবে না। তো এই যে করা যাবে না, একটা সুইট থট, খুব সুন্দর একটা পিটি থটস, এইটাই হচ্ছে আইন, এবং এই আইনটাই আমরা সবাই মেনে চলতেছি। এটা বলতেছে যে তুমি এরকম রোপ অফ স্যান্ড, হ্যাঁ, তুমি বালি দিয়ে তৈরি করেছো একটা যেন রোপ, যেটাকে আমরা, যে শৃঙ্খলটা আমরা জানি যে ভেঙে ফেলা সম্ভব কিন্তু করতেছি না। প্রিটি থটস হ্যাভ মেড, এবং তুমি যে আইন কানুন গুলো তৈরি করেছিলে ওই সবই সুন্দর চিন্তা ভাবনা দিয়ে তৈরি করা, ইচ্ছা করলে আমরা ভেঙে ফেলতে পারি। এবার বলতেছে আওয়ে, টেক হিড, আই উইল অ্যাপ্লোড, বলতেছে যে মানে ওগুলো ছেড়ে যাবে। টেক হিড, জিনিসগুলো, জিনিসের হিট মানে চিন্তা করা বা খেয়াল করা, খেয়াল করো। আই উইল অ্যাপ্লোড, আমি এগুলো সব ছেড়ে চলে যাব। কল ইন দাই ডেথস হেড দেয়ার, টাই আপ দাই ফেয়ার্স, বলা হচ্ছে কল ইন ডেথস হেড, অর্থাৎ মৃত্যুর যে মাথা, মৃত্যুর যে মৃত্যুদূত যেটা, কল ইন দাই দেয়ার, অর্থাৎ তুমি তোমার যে মৃত্যুদূত তাকে ডাকো। টাই আপ দাই ফেয়ার্স, তোমার যে ভয় ভীতি সেগুলো তাকে দাও, তাকে দেখাও। তার সাথে তুমি সেট করো, টাই আপ করো। হি দ্যাট forbears to shoot and serve his need deserves his load, বলা হচ্ছে যে হচ্ছে তোমার সহ্য করবে, যে এটার সাথে নিজেকে মানিয়ে নিবে, সার্ভ হিজ নিড, যে এটার মাধ্যমে তার যে প্রয়োজনীয় যে প্রয়োজনীয়তা যেগুলো, ডিজার্ভস হিজ লোড,
আহ, সেইগুলোই, সেই লোকগুলোই আসলে এই লোড, তোমার আইন কানুনের যে লোড সেটা ডিজার্ভ করে। মানে এখানে বলতেছে যে তুমি ওই সমস্ত লোককে মৃত্যুর ভয় দেখাও, তোমার ভয় দেখাও, যারা সহ্য করে, যারা মানিয়ে নেয়, এবং যারা হচ্ছে তোমাকে সেবা করে। হ্যাঁ, তারাই মূলত ডিজার্ভ করে তোমার আইন কানুন এগুলো। আমি এগুলো করি না। আচ্ছা দেখো, এখানে কোটেশন দেওয়া আছে একটা, এখানে কোটেশন, আর এই কোটেশনটা শুরু হয়েছে এই জায়গায়। বুঝতে পারতেছো তো? এত পুরোটা কথাই আমাদের স্পিকার বলতেছেন। এখান থেকে শুরু করে এই পুরো কথাটাই আমাদের স্পিকার, তিনি এটা বলতেছেন এইখান থেকে আর কি, এই পুরোটাই। এটা বলার পর এবার বলতেছে, বাট আই বাট অ্যাজ আই রেপড অ্যান্ড গ্রিউ মোর ফিয়ার্স অ্যান্ড ওয়াইল্ড অ্যাট এভরি ওয়ার্ড। বলতে যখন আমি আরো রাগান্বিত হলাম, স্পিকার বলতেছে, স্পিকার এতক্ষণ পুরোপুরি এইভাবে মানে গডের উদ্দেশ্যে এসব আবোল তাবোল কথাগুলো বলেছে। এখন বলতেছে যখন আমি খুব রাগান্বিত হলাম এবং আমার রাগটা, আমার ফায়ার্সটা এটা যত আরো বেড়ে গেল এবং সেটা আরো বন্য হয়ে উঠলো, আমি অসভ্য আচরণ করতে শুরু করলাম। অ্যাট এভরি ওয়ার্ড, প্রত্যেকটা কথায়। মি থট, আমার মনে হলো তখন, আই হার্ড ওয়ান কলিং, আমার তখন মনে হলো যে আমার মনের ভেতরে কেউ যেন আমাকে ডাকতেছে, চাইল্ড। অ্যান্ড আই রিপ্লাইড, মাই লর্ড। মানে এই পুরোটা জুড়েই আমাদের স্পিকার তার রাগের কথাগুলো বললো যে আমি এটা মানবো না, বের হয়ে যাবো এই সেই, কিন্তু আলটিমেটলি সে বের হতে পারতেছে না। সে এতগুলো বলার পরে বলতেছে, আমি যখন প্রচন্ড রেগে গেছি, আমার প্রত্যেকটা কথা দিয়ে রাগ বেরোচ্ছে, তখন আমার মনে হলো কে যেন আমার মনের ভেতরে আমাকে ডাকতেছে যে চাইল্ড। এবং আমি তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না, আমি বললাম কি, আই রিপ্লাইড, মাই লর্ড। মানে গডের উপরে সে রেগে আছে ঠিক আছে, কিন্তু গড যখন তাকে ডাকলো তখন সে আর না ইয়ে করে থাকতে পারলো না। এরকম একটা কাহিনী আছে না, এরকম ধরো আমরা একটু 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 মেলানোর চেষ্টা করি। তৌহিদুল তোমরা ভালো জানবা আর কি, যে হজরত আলীর ক্ষেত্রেই মনে হয় যে বলা হলো যে আপনারা তো আমরা তো এমনিতেই বেহেস্তবাসী আর কি, বেহেস্তে যাব তো আর নামাজ পড়বো না। তো তখন বললো যে ঠিক আছে, নামাজ পড়ো না। কিন্তু যখন দেখা গেল যে আজান হয়ে গেছে, হ্যাঁ, তখনও নিজেকে ধরে রাখছে। কিন্তু যখন ওই যে তোমার ইয়ে হচ্ছে, মানে নামাজের যখন টাইমটা হয়ে গেছে, এবার আর সে নিজেকে ধরে রাখতে পারেনি, ঠিকই গিয়ে নামাজে দাঁড়াচ্ছে। তো ব্যাপারটা এরকম যে যারা সত্যিকারের রিলিজিয়াস ব্যক্তি, যদি মনেও করে যে হ্যাঁ ঠিক আছে আমি আজকে রাতে ডিজে পার্টি করব, কিন্তু দেখবে যে একটা সময় তার ভালো লাগতেছে না, সে আবার ঘুরে ব্যাক করে চলে আসবে এবং গডের প্রতি তার নিজেকে সাবমিট করবে। তো আমাদের এই স্পিকারও এখানে এই কথাগুলি বলতেছে। স্পিকার এখানে আমরা যদি স্টোরির মতো করে চিন্তা করি, তো স্পিকার এখানে হঠাৎ করে চিৎকার করে উঠতেছেন, টেবিলের উপর চাপড় দিয়ে বলতেছেন যে না, আমি আর এই লিমিটেড লাইফ, এত রুলস রেগুলেশনের ভেতরে আমি আর থাকবো না, আমি এখন জীবনকে উপভোগ করব। আমি এতদিন যা কিছু করেছি, লিমিটেড থেকেছি, কি পেয়েছি এর বিনিময়ে? কিছুই তো পাইনি, আমি শুধু রক্তাক্তই হয়েছি। হুম, এবং আমি এগুলো মানবো না, আমি এখন থেকে ফ্রি। কেমন ফ্রি? আমি রাস্তার মতো ফ্রি, আমি শস্যগুলার মতো বিশাল এরকম প্লেজার ইয়ে করব, আমি বাতাসের মতো ফ্রি। এবং যে সমস্ত লোক আসলে গডকে বলতেছে যে তোমাকে যারা ভয় পায়, তুমি তাদের উপরে এই নিয়ম কানুন গুলো চাপিয়ে দাও, সমস্যা নাই। তোমার যে নিয়ম কানুন যেগুলো হচ্ছে বালির দ্বারা তৈরি যেন রোপ, এগুলো সুন্দর সুন্দর চিন্তা ভাবনা এখানে রয়েছে, এবং এগুলোই তোমার আইন। তো আমি আর এগুলো মানতেছি না, আমি এখন এগুলো থেকে চলে যাচ্ছি। এবং হচ্ছে যারা এগুলোকে সহ্য করে তাদেরকে তুমি দাও, সমস্যা নাই। এরপর আমাদের স্পিকার বলতে, যখন আমি প্রচন্ড রেগে যাচ্ছি তখন আমার ভেতর থেকে হঠাৎ করে কি যেন একটা ডাক পড়লো, আমাকে বললো মাই চাইল্ড। তো আমি তখন বললাম যে আই রিপ্লাই, মাই লর্ড। মানে তার ভেতর থেকে তার বিবেকটা যেন বলতেছে যে এটা করিস না। হ্যাঁ। এবং তখন সে কি করলো, গডের প্রতি নিজেকে সাবমিট করলো যে না, আমার এটা করা ঠিক হচ্ছে না। মানে সে যতই লাফালাফি করুক এর বাইরে যেতে পারলো না, গডের ডাককে সে ইয়ে করতে পারলো না আর কি, ডিনাই করতে পারলো না। আচ্ছা এখন বলো, কোথাও যদি না বোঝা থাকে এটা। ওকে, আমরা চলো এবারে এখানে যাই, সামারিতে এই কথাগুলো বলা আছে, তোমরা একটু পড়ে নিও। আমরা এখানে দেখি, লিটারেরি ডিভাইস, স্পিকার অর ন্যারেটর
অ্যান্ড পয়েন্ট অফ ভিউ। ফার্স্ট পার্সন স্পিকার, স্পিকার এখানে ফার্স্ট পার্সন, অর্থাৎ আই 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 শব্দটা ইউজ করতেছে, আমি বলতেছে। হু রিয়ালি হিজ ওন মনোলগ, হু রিলাই হিজ ওন মনোলগ, এবং তিনি তার নিজের মনোলগ বা নিজের মনের কথাগুলোর উপরে যেন ডিপেন্ড করতেছেন। ইন হুইচ টু ইন্টারনাল ভয়েসেস ব্যাটেল, এবং এখানে যেন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইন্টারনাল ভয়েস যুদ্ধ করতেছে। মানে আমাদের এই স্পিকারের মনের ভেতরে একটা খারাপ দিক, একটা ভালো দিক, এবং এই দুইটা যুদ্ধ হচ্ছে। খারাপটা প্রচন্ড মানে ভাবে তেতে উঠেছে, এবং লাস্টে গিয়ে কি হলো, খারাপটা পরাজিত হলো এবং ভালোটা জিতে গেল। আমাদের স্পিকার সে ভালোটার পক্ষেই রিপ্লাই দিল যে হ্যাঁ, আমি গডের প্রতি আছি। ফর্ম অ্যান্ড মিটার, ফ্রি ভার্স রিজলভিং ইনটু অ্যান এন্ড রাইমড কোয়াট্রেইন। বলা হচ্ছে এটা পুরোটাই ফ্রি ভার্স, কিন্তু এর শেষে গিয়ে একটা 4 লাইনের এন্ড রাইম রয়েছে, ওই যে এবি এবি। সিমিলিস, দ্য স্পিকারস লাইফ ইজ অ্যাজ ফ্রি অ্যাজ দ্য রোড, অ্যাজ লার্জ অ্যাজ দ্য স্টোর, এগুলো হচ্ছে সিমিলি। মেটাফোর, বেস, ফ্লাওয়ার্স, গার্ল্যান্ডস আর অল মেটাফোর্স অফ ওয়ার্ল্ডলি সাকসেস অ্যান্ড রিকগনিশন। এগুলো সব মেটাফোর, এই যে ফুলের মালা, ফুলের তোড়া, তারপরে যা কিছু রয়েছে সবগুলোই মূলত মেটাফোর। এখানে মানুষের এই পার্থিব যে সাকসেস, সফলতা, পার্থিব যে উম, স্বীকৃতি, এগুলোই একটা মেটাফোর এগুলো। অ্যালিটারেশন, এখানে অ্যালিটারেশন রয়েছে, যেমন গার্ল্যান্ডস গে, তারপরে হ্যাস্ট হ্যান্ডস, তারপর শুট অ্যান্ড সার্ভ, লুজ অ্যাজ দ্য উইন্ড, অ্যাজ লার্জ অ্যাজ, এখানে অ্যাজ কতগুলো, মানে এখানে অ্যালিটারেশন রয়েছে, এস এর অ্যালিটারেশন রয়েছে, এখানেও এস এর অ্যালিটারেশন রয়েছে। তারপরে হ্যাভ নো হারভেস্ট, এখানে এইস এর অ্যালিটারেশন রয়েছে। জনরা, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, টোন হচ্ছে কনফ্লিক্টিং অ্যান্ড র্যান্টিং, এখানকার টোনটা হচ্ছে খুবই কনফ্লিক্টিং, নিজের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এরকমটা আর কি। মেজর কনফ্লিক্ট হচ্ছে স্পিকারের ভেতরে দুইটা ইন্টারনাল ভয়েস কাজ করতেছে। একটা ভয়েস গডের এগেনিস্টে কথা বলতেছে, এবং আরেকটা ভয়েস লাস্টে গিয়ে গডের যে ডিভোশন, গডের প্রতি যে আত্মনিয়োগ, সেটাকে স্বীকার করে নিচ্ছে। অ্যালিশন রয়েছে এখানে, দ্য পোয়েম মে অ্যালিউড টু দ্য প্যারাবল অফ দ্য প্রডিগাল সান। এখানে ওই যে গড যে চাইল্ড বলতেছে, এবং আমাদের ইয়ে যে মেনে নিচ্ছে, স্পিকার বলতেছে যে মাই লর্ড। তো এটা হচ্ছে বলতেছে যে এটা মূলত বাইবেলের যে প্যারাবল রয়েছে, সে প্যারাবেলের দিকে দৃষ্টি দিচ্ছে আর কি, ওইদিকে রেফার করতেছে যেন। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল। মেটাফোরের ক্ষেত্রে স্যার ওই যে স্যার ওয়ার্ল্ডলি সাকসেসটা কিসে স্যার বুঝি নাই স্যার এটা। আচ্ছা, মেটাফোরের ক্ষেত্রে ওয়ার্ল্ডলি সাকসেসটা হচ্ছে, ধরো তুমি কখন ফুলের মালা পাবে, গার্ল্যান্ড যেটা ফুলের মালা, সেটা তুমি কখন পাবে, জাগতিক ভাবে সাকসেস পাইলেই তো, তাই না? তারপর ফুল কখন দেওয়া হবে, যখন তুমি ভালো রেজাল্ট করবা, উম, তখনই তো তোমাকে ফুল দেবা। তো এই ফুল মালা এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এই জাগতিক সফলতা বা স্বীকৃতি, পারহাপস ইনক্লুডিং পোয়েটিক ফেম, এবং এর ভেতরে পোয়েটিক যে ফেম রয়েছে, পোয়েটের যে খ্যাতি, সেটাকে বোঝানো হচ্ছে। হয়তো বলা হলো এরকম, ধরো মেটাফোর, যে ছেলেটা আহ প্রধানমন্ত্রীর কাছে গেল এবং একটা ফুলের মালা নিয়ে চলে আসলো। তো এখানে ফুলের মালা নিয়ে আসা মানে কি, যে প্রধানমন্ত্রী তাকে প্রশংসা করেছে, তাকে কোনো একটা রিকগনিশন দিয়েছে, তাই না? বা একটা ক্রেস্ট দিল, নিয়ে এই ক্রেস্টটা কি একটা রিকগনিশন বা একটা সাকসেসের ইয়ে না? ধরো এই যে বিশ্বকাপ খেলা হয়, বিশ্বকাপ খেলার যে ট্রফিটা, এটা সাকসেসের একটা মেটাফোর বা একটা স্বীকৃতির মেটাফোর। তো এটাই হচ্ছে ওয়ার্ল্ডলি সাকসেস এবং মেটাফোর। আচ্ছা, এবার জরুরি একটা কথা বলি, সেটা হলো এই ভিডিওটার আমি আপলোড করবো ইউটিউবে। ইউটিউবে আপলোড করে ওইটার প্রাইভেট লিংক, ওইটা আমি তোমাদের এখানে এই যে ইমনের কাছে দিয়ে দেবো নি, ইমন একটু তুমি গ্রুপে পোস্ট করে দিও। আর লেকচার শিটটাও আমি ইমনের কাছে দিয়ে দিচ্ছি, ইমন তুমি একটু নামায় নিয়ে ওটা একটু আপলোড করে দিও যাতে সবাই পায়। গ্রুপে যেহেতু আমার অ্যাক্সেস নাই এখন এই মুহূর্তে, তো আমি কিছুই করতে পারতেছি না। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের আর কিছু বলার থাকলে বলো। আর আমি জানি না আমাদের কতদিন এভাবে চলতে হবে। আহ, যদি
দেখি যে হ্যাঁ এর ভেতরে আমার অ্যাকাউন্টটা ঠিক হলো, তো হইলো আর কি। আর না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। তো এটা চিন্তা করতেছি যে কি করা যায়। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো আর দোয়া করো যাতে করে আমি আমার অ্যাকাউন্টটা ব্যাক পাই আর কি। তো ঠিক আছে। অবশ্যই। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ।